সকালের কোলাহলপূর্ণ বিয়েবাড়ির আমেজে একদমই আলাদা এক রূপ ধারণ করে। হই হুল্লোড়, বাচ্চাদের ছুটাছুটি, বাড়ির মহিলাদের বিভিন্ন কাজের তাড়া, ছেলেদের ছুটাছুটি করে রান্নার তদারকি করা, অপরদিকে ডেকোরেশনের কাজ করা। আর এদের মাঝে আমাদের কাজিন দলের একমাত্র কাজ খাওয়া দাওয়া, সাজগোজ আর জমিয়ে আড্ডা দেয়া। গ্রামের বাড়িতে এমন আমেজ থাকলেও শহরের বিয়েতে এমন কিছুর দেখা পাওয়া দুষ্কর। কিন্তু বাসার পাশে বিশাল পরিমাণ ফাঁকা জায়গা থাকার জন্য রিমিয়াপুর বিয়েতে ঠিক এমনটাই হয়েছে। আর এর পুরো ক্রেডিটটা তাসফি ভাইয়ার। নাচ গান আড্ডা দিতে দিতে প্রায় শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। সকালের দিকে ঘুমটা গভীর হলেও ঘুমাতে পারলাম না শান্তির ঘুমটা। কাজিন দলের অত্যাচার সহ আম্মুর কর্কশ কণ্ঠের ডাক শুনে উঠতে বাধ্য হলাম বিছানা ছেড়ে। এখনো তেমন একটা বেলা না হলেও বিয়েবাড়ি হিসাবে অনেক বেলা হয়েছে বলা চলে। যে যার মতো ব্যস্ত থাকায় কাউকে না ঘাটিয়ে সোজা নিচে নেমে এসেছি। নিচে নেমে চারদিকে চোখ বুলিয়ে ঘুমের রেশ কেটে গেল যেন। সত্যি তাসফি ভাইয়ার তুলনা হয় না। এত সুন্দর করে যে ব্যবস্থা করে দেবে কেউ চিন্তাও করেনি। রিমিয়াপুর বিয়েটা সবার ইচ্ছেতে গ্রাম থেকে দিতে চাইলেও তা সম্ভব হয়ে ওঠেনি। আপুর শ্বশুরবাড়ি আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে, তাই সিদ্ধান্ত পাল্টে নেয় সকলে। আমি তো ভেবেছিলাম বড় বাবা হয়তো কমিউনিটি সেন্টার ভাড়া করবেন, কিন্তু ঘুম থেকে উঠে নিচে এসে এগুলো দেখে অবাকের মাত্রা ছাড়িয়ে যায় আমার। পরে আমার এক ফুফাতো ভাইয়ের থেকে জানতে পারি এগুলো সব তাসরিফ ভাইয়ার ক্রেডিট। আমাদের বাসার সামনে 3 তলার এক অসম্পূর্ণ বিল্ডিং এ নিচতলা ও দোতলায় খাওয়া দাওয়ার পুরো আয়োজন করা হয়েছে। বিল্ডিং এ শুধু ছাদ পর্যন্ত হয়, ডেকোরেশন করতে কোনো অসুবিধাই হচ্ছে না। চারদিকে বড় বড় কাপড় দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। বাসার এক সাইডে ভাড়া করা কিছু পুরুষ আর মহিলারা রান্নার আয়োজন করে চলেছে জবরদস্ত ভাবে। একটু হেঁটে চলে আসলাম কালকের গায়ে হলুদের জায়গাটায়। কালকের পুরো ডেকোরেশনটাই খুলে ফেলা হচ্ছে, কিন্তু খুলছে কেন? ওর মানেটা খুঁজে পেলাম যে এখানে রিমিয়াপু ও দুলাভাইকে বসানো হবে হয়তো। তাই আমাদের সবার মহাবিজ্ঞ তাসফি ভাই এগুলো খুলে খুলে নতুন ভাবে সাজাতে চাইছেন। মনে হয় এটার দায়িত্ব তিনি নিজ কাঁধে নিয়েছেন। মাঝখানে দাঁড়িয়ে বাকি কাজিনদের সব বুঝিয়ে দিচ্ছেন কিভাবে কি করতে হবে। প্রচুর ব্যস্ত তিনি। এতটুকু বেলায় হাঁপিয়ে উঠেছেন যেন। হয়তো অনেক সকালে উঠেছেন। তাসফি ভাইয়ের কথায় কিছু কাপড়, ফুল, চেয়ার আনতে লাগলো সবাই। ফুল দেখে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। এদিকে গিয়ে একটা একটা করে নেড়ে নেড়ে দেখতে লাগলাম ফুলগুলো। হঠাৎ আমার মাথায় টোকা দেওয়ায় ফিরে তাকালাম পেছনে। তাকিয়ে দেখি আমার ফুফাতো এবং চাচাতো ভাই দাঁত কেলিয়ে হাসছে। প্রচন্ড বিরক্ত নিয়ে বললাম, মাথায় টোকা দিলি কেন? লাগে না শয়তান? তোর আবার লাগেও নাকি? জানতাম না তো। তো ফুলগুলো এভাবে নষ্ট করছিস কেন রে পেতনি? কত কষ্ট করে নিয়ে এসেছি জানিস? কথাগুলো যে এভাবে শুনতে পাবো তা জানাই ছিল আমার। বড় চাচা ও আবুর চাচাতো ভাই বোনের ছেলে রাহাত। বয়সে আমার থেকে বড় হলেও তুই বলেই ডাকি ওকে। তার মুখ্য কারণ হলো সব সময় আমার পেছনে লেগে থাকে, খোঁটা দেওয়া সহ সারাক্ষণ জ্বালানো। রাহাতের বাবা আয়ুব কাকু ও রোকেয়া ফুপি সম্পর্ক করে বিয়ে করেন। পরিবার থেকেও নাকি কোনো প্রকার বাধা ছিল না। আমাদের ছোটবেলায় অনেকটাই গ্রামে বেড়ে ওঠায় রাহাতের সাথে সম্পর্কটা এমন। ঝগড়া করা, একে অপরকে খোঁচানো, ভালোবাসা, দুজন দুজনকে কেয়ার করা লেগেই থাকে। আমি কিছুটা শান্ত স্বভাবের হলেও রাহাতের সাথে ঝগড়ায় অন্যরকম হয়ে যাই। তার মূল কারণটা অবশ্য রাহাতকেই ধরা যায়। ভালোবাসার ক্ষেত্রেও ঠিক এমনটাই। সব সময় ছোট বোনের মতো আগলে রাখতেও কখনোই ভুল করে না। মাঝে মাঝে রাহাতের খুনসুটি, কেয়ার, ভালোবাসায় নিজের হারিয়ে যাওয়া ভাইয়ের অভাবটা পূরণ হয়ে যায়। কটমট চোখে তাকালাম রাহাতের দিকে, বললাম, লাগে না? না লাগে না আমার, তাই না? তোরই শুধু লাগে শয়তান। বলে কয়েকটা বাড়ি দিলাম রাহাতের হাতে। হাত ধরে ডলতে ডলতে আহ করে উঠলো। কান দিলাম না ওর কথায়। আবারও ওর হাতে একটা বাড়ি দিয়ে বলে উঠলাম, আর কি বললি তুই? কি বললি? আমি পেতনি? পেতনি মনে হচ্ছে আমাকে? শয়তান ছেলে কোথাকার। ভুল কি বলেছে ও? ভূতের মতো চোখের নিচে যে হারে কাজল লেপটে রেখেছিস, তাতে তোকে পেতনি বলবে না তো পরি বলে ডাকবে নাকি? ভাগ্যিস তোকে দেখে হার্ট অ্যাটাক করেনি বেচারা। রাহাতের মুখের বুলি ফোটার আগেই তাসফি ভাই কথাটা বলে উঠলেন। শেষের কথাটা বেশ নাটকীয় ভঙ্গিতেই বলল। এতেই যেন সবার মাঝে হাসির রোল পড়ে গেল। মেজাজটা রীতিমতো বিগড়ে গেল আমার। আসলে উনি একটা অতি উচ্চ লেভেলের বজ্জাত মানুষ। কালকের কাজল না উঠানোর ফলে চোখের নিচে কিছুটা কাজল লেপটে আছে, তাতে মোটেও খারাপ লাগছে না দেখতে। নিচে আসার আগে খুব ভালোভাবেই দেখে এসেছি আমি, কিন্তু এটা নিয়ে ওনার খোঁচানো শুরু হয়ে গেল আমাকে। উফ, অসহ্য। মুখে কিছু না বলতে পারলেও মনে মনে কঠিন একটা গালি দিলাম ওনাকে। তাসফি ভাইয়ের সাপোর্ট পেয়ে আগের চেয়েও জোরে আমার মাথায় টোকা দিয়ে রাহাত বলে উঠলো, দেখলি তো কেন তোকে পেতনি বললাম? পেতনি সেজে ঘুরে বেড়াচ্ছিস আর আমি বললেই দোষ। বজ্জাত মেয়ে। মারতে মারতে আমার হাতটা একদম লাল করে ফেলেছে। আমার গার্লফ্রেন্ড কষ্ট পাবে না বুঝি? এবারও রাহাতের হাতে মেরে বললাম, আবার মারলি? আবার মারলি আমায়? শয়তান ছেলে। ব্রেকআপ করাবো তোর, তখন আসিস আমার কাছে। গার্লফ্রেন্ডের দরদ দেখলে বাঁচি না। 10টা না 5টা না, একটা মাত্র গার্লফ্রেন্ড ওর, তাও কত কষ্টে হলো। কিন্তু তোর তো বয়ফ্রেন্ড নাই, তাহলে কালকে তোকে ওইভাবে হলুদটা লাগালো কে? সত্যি করে বলবি কিন্তু। চাচাতো বোন জিমার কথায় চমকে উঠলাম।
কালকে রাতের ঘটনাটা তো প্রায় ভুলেই গেছিলাম আমি। শীতল হাতের ঠান্ডা স্পর্শের কথা মনে পড়তেই এবারও কিছুটা কেঁপে উঠলাম। অন্ধকারে হঠাৎ এভাবে এসে কে আমায় হলুদ লাগাতে পারে সেটা কিছুতেই বুঝতে পারছি না। পেছন থেকে আলোটা ধরলেও কাউকেই দেখতে পাইনি ওখানে। তখন এতটাই ভয় পেয়েছিলাম যে চোখ মুখ বন্ধ করে ছুটে চলে এসেছিলাম বাসার দিকে। পায়ের সাথে কিছু পরে লেগে যেতে থাকলেও তখন তাসফি ভাইয়া এসে ধরে ফেলেন আমাকে। ঠিকভাবে কথা বলতে পারছিলাম না, এজন্য একটা চেয়ারে বসিয়ে এক গ্লাস পানি আমাকে খেতে দেন। পানিটা ঢকঢক করে পুরোটা খেয়ে সামনে তাকিয়ে দেখি পুরো কাজিন দল আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। একটু শান্ত হয়ে পুরো ঘটনা বলতেই তারাও অবাক হয়। তাসফি ভাইয়ার বারণে তারপরে আর কেউ এটা নিয়ে কিছু জিজ্ঞাসা করেনি আমাকে, তাই একদমই ভুলেই বসেছিলাম ঘটনাটা। কয়েক সেকেন্ড পর চট করেই মাথায় কিছু খেলে গেল আমার। হয়তো বুঝতে পারলাম কে এই মহান কাজটা করতে পারে। কয়েক সেকেন্ড পর চট করে মাথায় কিছু খেলে গেল আমার। হয়তো বুঝতে পারলাম কে এই মহান কাজটা করতে পারে। কাল রাতে ভীষণ রকমের ভয় পাওয়ার ফলে কথাটা আমার মাথাতেই আসেনি। এই মহান কাজটা হয়তো রাহাত ছাড়া আর কারো নয়। ওর তো নতুন নতুন ফোনের সিমের অভাব নাই, সেটা তো খুব ভালোভাবে জানা আছে আমার। কালকের অজানা নাম্বার থেকে কল আসার মূল কারণটা যে আমাকে ভয় দেখানো, সেটা নিশ্চিত আমি। দাঁতে দাঁত চেপে রাগী গলায় সবার দিকে তাকিয়ে বলতে লাগলাম, ওই কাজটা যে কালকে রাতে কোন শয়তান করেছে সেটা ভালোভাবে বুঝতে পেরেছি। নুন ঝাল দিয়ে যে তাকে চিবিয়ে খায়নি এটাই তার ভাগ্য, কিন্তু ঝাড়ু দিয়ে পিটুনি খাওয়া যে তার কপালে আছে সেটা হয়তো সে জানে না। আমার কথা শুনে খুব খুব করে কেসে উঠলেন তাসফি ভাই। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলেও রিফাপু ও রাহাত হাসতে লাগলো। তাসফি ভাইয়ার দিকে একবার তাকালাম, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে রাহাতের দিকে রাগী চোখে তাকিয়ে আবারও বলতে লাগলাম, এই শয়তান, তুই আমার সাথে এমন করেছিস কালকে, তাই না? সত্যি করে বল, বলছি। সারাদিন আমার পেছনে পড়ে থাকা তোর খুব ভালো লাগে, তাই না? জানিস কাল কতটা ভয় পেয়েছিলাম? আমার কথা এবার রাহাত খুব খুব করে কেসে উঠল। ও হয়তো বুঝতেই পারেনি আমি ওর কথা বলবো। রিফাপু সমানে রাহাতের পিঠ ডলে যাচ্ছে। রাহাত কাশি থামিয়ে করুণ চোখে তাসফি ভাইয়ার দিকে তাকালো, তারপর আমার দিকে তাকিয়ে বলে উঠল, দেখলাম তোর সাহস কত দূর। খুব তো বড়াই করে বলিস, তোর খুব সাহস বেশি, কিন্তু কালকেই দেখা সব শেষ, প্রমাণ হয়ে গেল ভিতর ডিম একটা। তোকে তো কথা শেষ করতে পারলাম না, তার আগেই আমার মা জননী এসে গলা বাড়িয়ে ডাকতে লাগলো তাদের আদরের ছেলে তাসফিকে। তাসফি, কি রে বাবা, কখন খাবি তোরা? কতটা বেলা হয়ে গেছে দেখেছিস? এসব পরে করিস, আগে সকালের খাবারটা খেয়ে নে সবাই, তারপর এসবে হাত লাগাস, কত কাজ পড়ে আছে এখনো। আমি আসছি মামি, তুমি যাও। তাড়াতাড়ি তোরা সবাই আয়। উফ, বিয়ে বাড়িতে কত কাজ চারদিকে। বলতে বলতে চলে গেল মা জননী আমার। এখানে যে আমিও আছি সেটা যেন তার চোখেই পড়লো না। তাদের আদরের ছেলেটাকেই চোখে পড়লো শুধু, আমরা যেন এখানে কেউ নেই। চল সবাই, খাওয়ার পর এই সাইডের কাজটা শুরু করলেই হবে। মামি তো আর সারাদিন খাবার নিয়ে বসে থাকবে না। সায় দিল সবাই তাসফি ভাইয়ার কথায়। রাহাত একটু পর পর হেসে যাচ্ছে আমাকে দেখে, আর আমি রাহাতের উপর রাগ নিয়ে কটমট চোখে তাকিয়ে আছি ওর দিকে। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তাসফি ভাই বললেন, তোকে আবার কেমন করে বলতে হবে যাওয়ার কথা? তোর জন্য কি মামি সারাদিন ধরে খাবার নিয়ে বসে থাকবে নাকি? বেয়াদব। যাচ্ছি তো, আর তোকে তো আমি ঝাড়ু পেটা করবই, মনে রাখিস। যাচ্ছি তো কথাটা তাসফি ভাইয়াকে বললেও শেষ কথাটা রাহাতকে উদ্দেশ্য করেই বললাম বলেই আর ওখানে দাঁড়ালাম না। গটগট পায়ে এগিয়ে আসতে লাগলাম বাসার দিকে। কি মনে করে আমাকে সবাই? কাল না হয় একটু ভয় পেয়েছিলাম, তাতে সবার কি হাসাহাসি, আর ওইভাবে অন্ধকারে হুট করে এসে হলুদ ছোঁয়ালে ভয় পাওয়াটাই স্বাভাবিক নয় কি? যেতে যেতে একবার পেছনে তাকালাম, সবাই হাসি মুখে বাসার দিকে আসছে। চোখটা তাসফি ভাইয়া ও রাহাতের ওপর পড়তেই সব রাগগুলো তাদের উপরে এসে জমা হলো। সহ্য হচ্ছে না আর এই দুটোকে। সামনে তাকিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। খাওয়ার কথা শুনে সত্যি প্রচন্ড খিদে পেয়েছে এতক্ষণে। আর কিছু না ভেবে তাড়াতাড়ি করে বাসায় ঢুকে পড়লাম। রূপা, এই রূপা, দরজা লাগিয়ে রেখেছিস কেন? খোলতো তাড়াতাড়ি। উচ্চ স্বরে কণ্ঠটা ভেসে আসতেই ড্রেসিং টেবিলের আয়নার থেকে চোখ সরিয়ে দরজায় ত্যাগ করলাম। গলাটা আব্বুর চাচাতো বোন তাহেরা ফুপির। ফুপিদের মাঝে সকলের বড় তিনি। সবেমাত্র গোছল সেরে বেরিয়েছি। প্রতিদিন গোছলের পর আয়না দেখা যেন আমার অভ্যাসগত একটা কাজ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করতেই ফুপির গলা কানে আসে। মূলত রেডি হবার জন্যই বাথরুম থেকে বেরিয়ে দরজা আটকিয়েছিলাম। রিমি আপুকে সকাল সকালে পার্লারে নিয়ে যাওয়া হয়েছে, আর তার সাথে গেছে রিফা আপু সহ আমাদের পুরো কাজিনের দল। পার্লারের সাজাটা আমার সবচেয়ে বিরক্তিকর একটা কাজ, এর জন্যই বাসায় থেকে যাওয়া। চুলে পেঁচানো তোয়ালেটা চুলে রেখেই এগিয়ে গেলাম দরজার কাছে। দরজাটা খুলে দিতেই ফুপি তাড়াহুড়ো করে রুমের ভিতরে ঢুকে পড়লো। বলতে লাগলো, কতক্ষণ ধরে তোকে ডাকছি, তৈরি হব কখন বলতো? একটু পরেই তো বরযাত্রীরা চলে আসবে। কথাগুলো বলতে বলতে কোনায় রাখা ব্যাগগুলো থেকে নিজের ব্যাগ টেনে বের করতে লাগলেন। পরখ করে দেখে বের করতে লাগলেন আজকে পরার জন্য শাড়ি।
ফুপি বেশ শৌখিন একটা মানুষ, সবকিছুতে তার পারফেক্ট হওয়া চাই। পরার জন্য একটা জামদানি শাড়ি হাতে নিলেন, ব্যাগটা ভালোভাবে রেখে উঠে আসতে আসতে বললেন, উফ বাবা, এতক্ষণে সময় পেলাম তৈরি হওয়ার জন্য। তুইও তাড়াতাড়ি তৈরি হয়ে নে তো, বরযাত্রী এলো বলে। হ্যাঁ, এই তো আমি এখনই রেডি হব। আমার উত্তরটা আধা শুনেই এগিয়ে গেলেন তিনি। এই মানুষটা এমনই, সব কাজেই তা তাড়াহুড়ো করতে হবে। এতক্ষণ সবটা কাজে তাড়া দিয়েছেন সবাইকে, ওনার প্রধান কাজ এটাই। ফুপির চিন্তা ছেড়ে আবারও দরজা আটকে দিলাম। আসলে অনেক দেরি হয়ে গেছে। বরযাত্রী এখন না আসলেও রিমিয়াপুকে নিয়ে কাজিন দলে ফেরার সময় হয়ে গেছে। আর আমার এদিকে কিচ্ছু হলো না। জামাটা পরার জন্য হাতে নিতেই দরজায় টোকা পড়লো। কে বলতেই ওপাশ থেকে ভেসে এলো চাচির কণ্ঠ। জামাটা বিছানায় রেখে আবারও দরজা খুলে দিলাম। রুমে ঢুকে আমাকে দেখে চাচি অবাক হয়ে বলল, কিরে রূপা, তুই এখন গোসল করলি? রেডি হবি কখন? আমরা তো কাজের জন্য সময় পাচ্ছি না। তোর তো কোনো কাজ নেই, রিমিকে নিয়ে ওরা তো এখনই চলে আসবে পার্লার থেকে। বরযাত্রীও তো 3টার মধ্যে চলে আসবে, তাড়াতাড়ি কর। তোমাদের অতি আদরের বজ্জাত ছেলেটার ফরমাস খাটতে খাটতেই তো আমার এত দেরি হয়ে গেল। বজ্জাত লোক একটা, সুযোগ বুঝে সব কাজ আমাকে দিয়ে করিয়ে ছাড়লো। কথাটা মনে মনে বললেও মুখে আনতে পারলাম না। ঠোঁটে হাসি ঝুলিয়ে বললাম, এই তো হচ্ছি এখনই, নতুন দুলাভাই আসতে তো দেরি আছে। আতিফা কি করে? কি আর করবে বল, ওর যা কাজ। তোর কাছে সেজেগুজে বাকি বাচ্চাদের সাথে ছুটাছুটি করছে আর বলছে আমাকে সুন্দর লাগছে বেশি। আমার লুপা আপু সাজিয়ে দিয়েছে বলেই চাচি হাসতে লাগলো। আমিও হেসে উঠলাম। পিচ্চিরা আমার হাতে সাজতে ভীষণ ভালোবাসে। হুট করে একসময় এসে বলবে, আপু, লুপা আপু, আমাকে সাজিয়ে দাও। সাজার পর পুরো বাড়ির সবাইকে দেখিয়ে বেড়াবে যে তাকে কেমন লাগছে। চাচি আবারও বলল, রেডি হয়ে নে, পড়ার সময় পাবি না কিন্তু। আমি হ্যাঁ জানাতেই চাচি আর দাঁড়ালেন না। নিজের ব্যাগ থেকে আজকে পরার জন্য শাড়ি নিয়ে চলে গেলেন। এই একটা জিনিস ভীষণ রকমের বিরক্ত আমি।